রুষার সুন্দর নিটোল কোমল বুকের ওপর থেকে মুখ সরাতে ইচ্ছে করছিল না প্রণবেশের, কিন্তু উবের ড্রাইভার আচমকা তার গাড়ি থামিয়ে দিতে ঝাঁকুনি খেয়ে মুখ সরে গেল প্রণবেশের। তবে চোখ খুললেন না। টের পেলেন রুষা ওর মুখটা জোর করে সরিয়ে দিচ্ছে। আমি কিন্তু আপনাদের নামিয়ে দিতে পারি, এক্ষুনি নামিয়ে দিতে পারি। পুরুষ কণ্ঠস্বরে আবেশ ভাঙল প্রণবেশের। চোখ মেলে দেখলেন উবের ড্রাইভার গাড়ি থামিয়ে পিছন ফিরে তাকিয়ে, আর রুষা ব্যস্ত ওর কালো টি শার্টটা নামিয়ে পিছনে হাত দিয়ে ব্রায়ের হুক লাগাতে। প্রণবেশ কিছু বলতে পারলেন না। ওর দুই ঠোঁটে এখনো রুষার অপূর্ব বুক দুটির স্বাদ লেগে রয়েছে। আরো অনেক খিদে রয়েছে তার। ফ্যাল ফ্যাল করে তাকালেন ড্রাইভারের দিকে। কেন এমন করছেন? একটু সংযত হয়ে বসুন। রাস্তায় পুলিশ যদি এইভাবে দেখে আমাকেও কেস ঠুকে দেবে। কথাগুলো বলতে বলতে রুষার দিকেই এক দৃষ্টে তাকিয়েছিল। বারবার রুষার দিকে তাকাচ্ছিল ড্রাইভারটা। রুষা সামান্য একজন ড্রাইভারের এমন ভর্ৎসনা এবং কড়া চাহনির সামনে লজ্জায় ঘৃণায় কুঁকড়ে যাচ্ছিল। এই লোকটা রুষার জীবনটাকে একেবারে তছনছ করে দিচ্ছে। ও জানে, কিন্তু কেন জানা নেই, কিছুতেই নিজেকে আটকাতে পারছে না। রুষা জানে, কিন্তু বুঝতে পারে না কেন ওর হাত থেকে নিজেকে ছাড়াতে পারছে না। প্রণবেশ নিজেও কোনো উত্তর না দিতে পেরে মাথা নিচু করে বসে রইলেন। ছি! শব্দটি ব্যবহার করে ড্রাইভার আবার মুখ সামনের দিকে ফিরিয়ে গাড়ি স্টার্ট নিল। ভবানীপুর থেকে সল্টলেক বেশ অনেকটা রাস্তা পথ। আজ বিকেলে ঢাকুরিয়ায় প্রণবেশের বাড়িতে এসেছিল রুষা। প্রণবেশ ডেকেছিলেন ওকে, ফোন করে নয়, মেসেজে। একটি বাক্য, পারছি না, প্লিজ এসো লক্ষ্মীটি। এই ডাককে প্রতিবার উপেক্ষা করার চেষ্টা করে রুষা, কিন্তু কি যে দুর্নিবার এক আকর্ষণ, ও শেষ পর্যন্ত পারে না নিজেকে আটকে রাখতে। মেসেজের রিপ্লাই না দিয়েও ঠিক সময় গিয়ে উপস্থিত হয়েছিল প্রণবেশের বাড়িতে। তারপর সেখান থেকে দুজনে গিয়েছিল ক্লিনিকে। এখন গন্তব্য সল্টলেক। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। এসে গেছি বিখ্যাত বিনোদ ঘোষালের লেখা একটি অসাধারণ গল্প দগ্ধ জাতক নিয়ে আপনাদের সামনে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প, বিনোদ ঘোষালের লেখা দগ্ধ জাতকের পরবর্তী অংশ। প্রফেসর প্রণবেশ গুপ্ত ইংরেজির অধ্যাপক। প্রণবেশ গুপ্তকে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পিজি বলে ডাকে। তবে পি ফর প্রণবেশ নয়, পি ফর পাগলা, জি ফর গুপ্ত, পাগলা গুপ্ত। তবে এটাও ঠিক, পিজির ক্লাস করার জন্য ক্লাসের স্টুডেন্টরা মুখিয়ে থাকে।
কি অসাধারণ যে পরাণুনি, কি যে এক অমোঘ আকর্ষণ রয়েছে তার কথায়, তার প্রতিটি শব্দ চয়নে এবং ওনার উপস্থিতিতে। সকলের মতো রুষাও মুগ্ধ ছিল পিজির প্রতি। এমন অসাধারণ আবেগ দিয়ে তিনি বোঝাতেন কিটস, শেলি, ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো, যে নতুন ভাবনায় ধরা পড়ত তাদের লেখা কবিতার আখরগুলি। ক্লাসে রুষাকে বন্ধুরা ডাকত মিস বারবি নামে। এখনো পুরনো বন্ধুরা ওই নামেই ডাকে। এই ডাক অযৌক্তিক নয়। মাত্র 5 ফুট হাইটের রুষা অবিকল একটি মেম পুতুল যেন। চোখ ধাঁধানো ফর্সা, ভরাট তুলতুলে গড়ন, এক মাথা কোঁকড়া বাদামি আভার চুল ঘাড় পর্যন্ত ছুঁয়ে ছুঁয়ে থাকে। শরীর তার এমনই কোমল যে ঢালু কাঁধে ব্রায়ে স্ট্র্যাপ পর্যন্ত যেন কামড়ে বসে দাঁতের দাগ ফেলে দেয়। রুষার এখনো মনে পড়ে পিজি প্রথমবার যখন রুষার ব্রায়ে স্ট্র্যাপে হাত দিয়েছিলেন, ওই তকতকে লাল হয়ে ওঠা লম্বা লাইন বরাবর কি পরম যত্নে বারবার হাত বুলিয়েছিলেন। নিজের ঠোঁট রেখেছিলেন করুণ আদরে। ফর্সা ফোলা গাল, পুরু টুকটুকে লাল দুটি ঠোঁট, আর দীর্ঘায়ত এক জোড়া চোখের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট ছিল ইউনিভার্সিটির অধিকাংশ পুরুষ। স্কুল জীবন থেকেই অসংখ্য নিত্য নতুন প্রণয় প্রস্তাবে প্রতিদিন ভরে উঠত রুষার 2 হাত। একটা সময়ে এইসব প্রস্তাব আর তাকিয়েও দেখত না ও, ভালো করে শুনতেও ইচ্ছা করত না। মনে হতো এই পৃথিবীর পুরুষেরা বুঝি প্রেমের প্রস্তাব দিতেও ভুলে গেছে। তাদের প্রতিটি প্রেম প্রস্তাবে তীব্র চাহিদা রয়েছে, ভালোবাসা নেই। ফলে পুরুষের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ বোধ, তা রুষা হারিয়ে ফেলছিল, এবং এই হারিয়ে ফেলায় ও ভয় পাচ্ছিল। কাউকে আর আলাদা মনে হতো না, সকলেই একই রকম। তবে তাই বলে নিজের প্রতি কখনো অসচেতন হয়নি রুষা। বরাবরের সৌন্দর্য সচেতন রুষা নিজেকে নিজের মনের মতোই সাজিয়েছে 2 বেলা। বাবা সরকারি ব্যাংকে উচ্চ পদে কাজ করে অধিষ্ঠিত, মাও বেসরকারি ব্যাংকে কর্মরতা। ফলে বরাবরই একটি সচ্ছল পরিবার পেয়েছে রুষা। পারিবারিক সচ্ছলতার অভাব কোনো দিনই ছিল না রুষার। আদরের মেয়েকে না চাইতেই তার জন্য নানা রকম উপহারে ভরিয়ে দিয়েছে বাবা। ফলত একটি নিরুপদ্রব শৌখিন জীবন বরাবর কাটিয়ে এসেছে ও। তাই এরকম জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিল ও। সব রকমের পোশাকেই রুষাকে চমৎকার দেখতে লাগে। তাই নিজের পছন্দের আর বাবা মার নিয়ে আসা অজস্র দেশি বিদেশি পোশাকে ভরা ওর আলমারি। কলেজের ছেলেদের, পুরুষদের মুগ্ধ অসহায় দৃষ্টিগুলোকে উপেক্ষা করতে করতে দিনগুলো, বছরগুলো পার হয়ে গেল, চলে যাচ্ছিল। কিন্তু কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে আসার পর যেদিন প্রথম পিজির ক্লাস করল রুষা, সেদিনই প্রথম টের পেল একজোড়া অন্য মনস্ক চোখ, যে যেন ওকে চেয়েও দেখছে না। অবাক হয়েছিল। স্কুল কলেজের স্যারদের চোখেও যে এক পুরুষালী লুব্ধ পুরুষ মুগ্ধতা দেখে ও অভ্যস্ত হয়েছিল, এই প্রথমবার তার ব্যত্যয় দেখে বিস্মিত হয়েছিল। এও কি সম্ভব? প্রথম কয়েকটি ক্লাস করার পর রুষা ভেবেছিল স্যার বুঝি ওকে খেয়াল করেননি। কিন্তু তারপর ইচ্ছে করেই একদিন সামনের বেঞ্চে বসে দেখল স্যার পড়াচ্ছেন, অথচ ওর প্রতি আলাদা অভিনিবেশ নেই তার দৃষ্টিতে।
সত্যি কোনো আলাদা অ্যাটেনশন নেই। পড়াতে পড়াতে একেবারেই নিরাসক্ত নৈমিত্তিক চাউনি। লোকটা যেন নিজের কথাতেই বিভোর। মানুষের স্বভাব হলো যে যতক্ষণ আলাদা গুরুত্ব পাচ্ছে ততক্ষণ সে উপেক্ষা করবে, কিন্তু যখন সে দেখে তাকে কেউ উপেক্ষা করছে তখন সে গুরুত্ব পাবার জন্য মরিয়া হয়ে উঠবে। মানুষ স্বভাবত নিজের গুরুত্ব সম্বন্ধে সদা সচেতন। তার সামান্য অভাবও রুষ্ট করে তাকে। আর এতটুকু উপেক্ষা নজরে এলে তার বিরোধে সক্রিয় হয়ে ওঠে অন্তরাত্মা। রুষার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ফলে ইউনিভার্সিটির গণ্ডি পার করার পর রুষা যেদিন স্থির করল এবার ও পিএইচডি করবে, তখন গাইড হিসেবে সবার আগে ওর মনে এসেছিল পিজির কথা। রুষা চিরকাল স্বল্পভাষী এবং কণ্ঠস্বরও খুব কোমল এবং মৃদু। তাছাড়া ও বরাবর ইন্ট্রোভার্ট হওয়ার ফলে রুষার বন্ধু বান্ধবের সংখ্যাও খুব কম। অপরিচিত কারো সঙ্গে নিজে থেকে কথা বলতে ওর মধ্যে একটা স্বভাব সংকোচ কাজ করে। সেজন্য ইউনিভার্সিটিতে পিজির কাছে গিয়ে, স্যার আপনার কাছে পিএইচডি করব, এই কথাটুকু বলতেই ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছিল ও। আর সেদিনও পিজি মৃদু ঘাড় নেড়ে নিচু গলায় বলেছিলেন, বেশ তো, বেশ তো। লোকটা কি আদৌ ইহজগতে থাকে নাকি অতিরিক্ত উন্নাসিক? চিরকাল সর্বজন প্রশংসিত নিজের রূপকে এইভাবে অবহেলিত দেখে বেজায় ক্ষুব্ধ হয়েছিল রুষা। রূপের অবহেলা ক্ষোভ জাগিয়েছিল রুষার মনে। কেমন যেন একটা জেদ চেপেছিল প্রণবেশের দৃষ্টি আকর্ষণের জন্য। কাজের সূত্রে মাঝে মাঝে ঈশারের বাড়িতে যাওয়া শুরু। প্রণবেশ নিঃসন্তান এবং স্ত্রী সামান্য অপ্রকৃতিস্থ। বাড়ির কাজের মহিলাই যাবতীয় দিক সামলান। নিজের কাজের জগতে ডুবে থাকা প্রণবেশ কলেজ পড়াশোনা আর তাঁর ছাত্রছাত্রীদের মধ্যেই তার মুক্তি খুঁজে নিতেন। কখনো তাকে মনমরা বিরক্ত হতে দেখেনি কেউ। কিন্তু একদিন ঘটে গেল অন্যরকম। সেদিন খুব বৃষ্টি ছিল। দুপুরে স্যারের বাড়িতে পৌঁছেছিল রুষা। ছাতাও সেদিন বৃষ্টি থেকে বাঁচাতে পারেনি রুষাকে। বাড়ির দরজা খুলে দিয়েছিলেন কাজের মহিলা। রুষাকে দেখে বলেছিলেন, ইস, একেবারে ভিজে গেছে তো, ঠান্ডা লাগবে, এই এখনই চলে যাব, আজ বেশিক্ষণের কাজ নেই। স্যার কোথায়? কোথায় আবার, পড়ার ঘরে যাও। রুষা ঢুকেছিল স্যারের স্টাডি রুমে। কড়া তামাক আর কফির গন্ধ আচ্ছন্ন করে রাখে এই ঘরের আবহ। স্যার সেদিন পড়ছিলেন না। ঘরের জানলা খুলে দিয়ে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিলেন। রুষা যে ঘরে এসেছে তা খেয়ালও করেননি উনি। রুষা এসে পাশে দাঁড়িয়েছিল স্যারের। বৃষ্টির ছাঁট এসে ঢুকছিল ঘরে। প্রণবেশের চোখ মুখে সেই জলকণা রাশি শ্বেদ আর অশ্রুর মতো দেখাচ্ছিল। প্রণবেশ বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন বাইরে। সেই তাকিয়ে থাকার মধ্যে বৃষ্টি দেখার আনন্দ ছিল না, বরং এক বিষাদ ছিল। তারপর প্রণবেশ ফিরে কয়েক মুহূর্ত অপলক তাকিয়েছিলেন রুষার দিকে এবং কোনো কথা না বলে খুব সহজে ভনিতাহীনভাবেই কাছে টেনে নিয়েছিলেন রুষাকে। ওর কপালে ঠোঁটে
অজস্র চুমু খেয়ে তারপর নিজে হাতে ভিজে পোশাক পরিবর্তন করে দিয়েছিলেন। মুগ্ধ অপলক বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন কালো ব্রায়ে ঢাকা রুষার অপরূপ বুক দুটির দিকে। 2 হাতে স্পর্শ করেছিলেন। তারপর আদরে ভরিয়ে দিয়েছিলেন রুষার বুক দুটিকে। হতচকিত রুষা সেদিন প্রণবেশের ওই আকস্মিক আচরণে হতবাক হয়েছিল। স্যারের প্রতি ঘৃণায় ভরে উঠেছিল মন, কিন্তু একই সঙ্গে ও টের পেয়েছিল প্রণবেশকে জয় করার আনন্দ, যা একজন নারী এক পুরুষকে জিতে যাওয়ার পর পায়। সেই শুরু। তারপর হিসেব যেন বদলে গেল হু হু করে। আপাত শান্ত আত্মমগ্ন প্রণবেশ রুষাকে পেয়ে পুরো ভিন্ন মানুষ হয়ে উঠলেন। রুষাকে তার প্রতিদিন চাই, প্রতি মুহূর্তে। একদিন না এলেই ঘন ঘন ফোন, মেসেজ। প্লিজ এসো, আমি পারছি না, আমাকে বাঁচাও লক্ষ্মীটি। রুষা ততদিনে নিজের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছে। সে একবার ভাবে বয়সে দ্বিগুণেরও অধিক এই বিবাহিত পুরুষের সঙ্গে এরকম সম্পর্কে জড়ানো সব দিক থেকেই বিপজ্জনক। বিপজ্জনক শুধু নয়, ক্ষতিকারকও। এই খবর জানাজানি হলে রুষার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনও যে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হবে তা বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করত রুষা। নিজেকে ওই ডাকে সাড়া দেওয়া থেকে প্রাণপণে বিরত থাকার চেষ্টা করত, কিন্তু শেষ পর্যন্ত পারত না। শিশুকে স্তন্যপান করানোর জন্য মা যেমন আগ্রহী হয়ে ওঠে, স্তন্যপানের দৃশ্যটি ভেবে কোনো সদ্য মাতৃত্বপ্রাপ্ত নারী যেমন পুলকিত হয়ে ওঠে, ঠিক তেমনই একটা অনুভূতি হতো রুষার। প্রৌঢ় ব্যক্তিটি যেন রুষার শিশু। যৌন সুখ নয়, প্রণবেশের সেই মুহূর্তের নিষ্পাপ পবিত্র মুখখানি মনে পড়লে রুষা এক অপূর্ব বাৎসল্য সুখে ফুরে উঠত। মাতৃত্বের অনুভূতি জেগে উঠত রুষার মধ্যে। রুষা অপলক তাকিয়ে দেখত ওই মধ্য 15 বর্ষীয় শিশুটিকে। প্রায় 7-8 মাস কেটে গিয়েছিল এইভাবে। প্রণবেশ কখনো রুষাকে মিলনে আহ্বান করেনি, কখনো তাকে সঙ্গমের জন্য প্রলুব্ধ করেনি। তার সকল আকর্ষণ শুধুমাত্র রুষার ওই সুন্দর বুকটির প্রতি। ওই বটতলাকার নারী সম্পদ দুটিকে নিয়ে প্রণবেশ কি যে খেলায় মেতে উঠত যে তার স্থান, কাল, পাত্র কিছুই জ্ঞান থাকত না। এক এক সময় এই কারণে নানাবিধভাবে অপদস্থ হতে হয়েছে রুষাকে। কখনো সিনেমা থিয়েটারের প্রেক্ষাগৃহে, তো কখনো ট্যাক্সিতে, কখনো ময়দানে পুলিশ এসে ভৎসনা করেছে। রুষার প্রথম দিকে এমন পরিস্থিতির সামনে মরে যেতে ইচ্ছে করত, প্রতিজ্ঞা করত আর প্রণবেশের ছায়াও মাড়াবে না, কোনো দিন মাড়াবে না। কিন্তু শেষ পর্যন্ত ওই লক্ষ্মীটি, ও হাই একবার এসো প্লিজ, এই আবেদনের কাছে ও হার মানত। রুষার বুক দুটিকে এমন ভাবে স্পর্শ করতেন যেন স্বর্গের 2টি পবিত্র পারিজাতকে ছুঁচ্ছেন। ওই স্পর্শে এতটুকু পাপ বোধ আসতো না রুষার। রুষাও কখনো কখনো নিজের মুখ রাখত প্রণবেশের চওড়া রোমশ বুকে। কি অদ্ভুত এক শান্ত গন্ধ সেই বুকের রোমে রোমে, কি অপূর্ব এক আশ্রয়। ঠোঁট রাখত রুষা,
গাল ঘষত। আমার বুক আসলে শূন্য রুষা, কিছু পাবার নেই। এর মধ্যে কি খোঁজো তুমি? একটা গাছ। গাছ? হ্যাঁ, এই বুকের মধ্যে কেমন নষ্ট বুনো গাছের গন্ধ পাই আমি। বহু বছরের পুরনো একটা জ্যান্ত গাছ। রুষার কাছে এমন কথা শুনে প্রণবেশ বলতেন, আজ থেকে আমি নিজের বুককেও ভালোবাসবো, দেখো। রুষা খেয়াল করলো উবের ড্রাইভার তার সামনের আয়না থেকে বারবার ওদের দুজনের দিকে তাকাচ্ছে। খুব অস্বস্তিকর। রুষা বুঝল ড্রাইভার আসলে নজর রাখছে ওদের দুজনের ওপর। প্রণবেশ সিটে হেলান দিয়ে বসে রয়েছেন, সামান্য হাঁপাচ্ছেন। হাঁপানোর মধ্যে কাতরতা মিশে। ইদানিং এক এক সময় প্রণবেশকে নিজের সন্তান বলে ভ্রম হয় রুষার। প্রণবেশের বুকে আলতো করে হাত রাখতেই করে অস্ফুটে শব্দ করে উঠলেন উনি। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল উষা। নিচু স্বরে জিজ্ঞাসা করল, খুব কষ্ট হচ্ছে? না, ঠিক আছি আমি। আবার নৈশব্দ। মাস দেড়েক আগের সেই সন্ধেটার কথা মনে পড়ল রুষার। ও তখন প্রণবেশের ঘরে। ওকে কফি দিয়ে গেছে কাজের মাসি, যাকে মামুনিদি নামে ডাকে রুষা। মামুনি অবশ্য রুষাকে পছন্দ করে না মোটে, আর প্রণবেশের স্ত্রী তো রুষাকে দেখলেই বিরক্ত হয়ে ওঠেন। সরাসরি না বললেও ইঙ্গিতে তার অপছন্দ গজগজ করে বলতে থাকেন। মেয়েদের সহজাত অনুভূতি এবং আন্দাজ করার ক্ষমতা অনেক প্রখর। হয়তো উনি কিছু আন্দাজ করতেন। একদিন অঘটন ঘটেই গেল। সেদিন সন্ধেবেলায় স্যারের স্টাডি রুমে ছিল রুষা। দরজা প্রতিদিনের মতো ভেজানোই ছিল। প্রণবেশের স্ত্রী কখনোই ওই ঘরে আসে না, কিন্তু সেদিন যখন সহসাই প্রণবেশের আধো অন্ধকার ঘরে তিনি এলেন, তখন রুষা প্রণবেশের কোলে বসে, আর প্রণবেশ তার মুখ ডুবিয়ে রেখেছে রুষার দুই বুকে। রুষা বসেছিল দরজার দিকে মুখ করে, আর প্রণবেশ পিছন ফিরে তার চেয়ারে বসেছিলেন। প্রণবেশের স্ত্রীকে আচমকাই দরজা ঠেলে ঢুকতে দেখে মুহূর্তে কাঠ হয়ে গিয়েছিল রুষা। প্রণবেশের চুল ধরে থাকা রুষার মুঠি আলগা হয়ে খসে পড়েছিল। প্রণবেশ পিছন ফিরে থাকার ফলে কিছুই টের পাননি, আর ওর হুঁশও ছিল না। রুষার বুক কাছে পেলে প্রণবেশের মাথার ঠিক থাকে না কোনো কালেই। ও বরাবর নিজের মুখ ডোবাতে চায় রুষার কোমল বুকের মধ্যে। ঘরের মধ্যে শুধু স্যারের টেবিল ল্যাম্পটা জ্বলছিল। ওই আলো আঁধারি ঘরে দুটো অসম বয়সী শরীর যে খেলায় মেতে উঠেছিল, তাতে সহসা ছেদ পড়েছিল। প্রণবেশের স্ত্রী কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়েছিলেন, তারপর শুধু ছি বলে ঘর থেকে সরে গিয়েছিলেন। রুষার কাছে ফোনটা এসেছিল পরদিনই দুপুরের দিকে। হ্যাঁ, স্যারের স্ত্রী ফোন করেছিলেন। শোনো মেয়ে, আমি তোমার পরিবারের কালচার কেমন জানি না। তুমি কেমন তাও জানার ইচ্ছে বা রুচি আমার নেই। শুধু একটা কথা স্পষ্ট শুনে রাখো, আজ থেকে
প্রণবেশের সঙ্গে যদি কোনো রকম যোগাযোগ রাখো তুমি, তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য। কথাগুলো রুষাকে অন্তর থেকে কাঁপিয়ে দিয়েছিল। একদিকে শিশু হারানোর যন্ত্রণা, অন্যদিকে ভয়। এইসব কথা যদি বাবা মা জানতে পারে, যদি বন্ধুরা প্রতিবেশীরা জানতে পারে, কেউই কি হাসি মুখে মেনে নেবে? কেউই কি বুঝবে? কেউ মানতে পারবে না একজন 25 বছরের তরুণী সম্পর্কে জড়িয়েছে এক 55 বছর বয়সী প্রৌঢ়ের সঙ্গে। সে সম্পর্ক কেমন কি কেউ বুঝবে না। ভয়ে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রুষা, এবং দাঁতে দাঁত চেপে সমস্ত কষ্ট সহ্য করে সত্যি সেই চেষ্টাই করছিল। প্রণবেশের মুহুর্মুহু ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ থেকে রেহাই পেতে শেষে নাম্বারটাই ব্লক করে দিয়েছিল রুষা। তাতে প্রণবেশ যেন আরো পাগলের মতো হয়ে উঠেছিলেন। প্রায় আরো 3-4টে অচেনা নাম্বার থেকে ফোন করেছিলেন উনি। প্রতিবারে ওই কণ্ঠস্বর শুনেই সেই নাম্বারও ব্লক করছিল রুষা। ভয় পেতে শুরু করেছিল। স্যারের এই শিশু সুলভ পাকলামো আগে ওর ভালো লাগতো, কিন্তু এখন এই আচরণটাই অসহ্য মনে হচ্ছিল। প্রতি মুহূর্তে ভয়, এই বুঝি সবকিছু জানাজানি হয়ে গেল। ঠিক 7 দিনের মাথায় ফোন এসেছিল ঋতুপর্ণর। ঋতুও পিএইচডি করছে, প্রণবেশ গাইড। জানিস নিশ্চয়ই স্যারের কি হয়েছে? কি? বুকের ভেতরটা ছ্যাপ করে উঠেছিল ওর। ঋতু বেশ কেটে কেটে ব্যাকা ভাবে বলেছিল, সে কি, তোর জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই বলছিস তুই জানিস না? আমার জন্য কি হয়েছে ঋতু? ইজি পরশুদিন গায়ে আগুন দিয়েছেন শুশ্রূষা নার্সিংহোমে। বাকি কথাগুলো আর কানের ভেতরে ঢুকছিল না রুষার। গোটা পৃথিবীটা যেন চৌচির হয়ে গিয়েছিল। পৃথিবী। একদিন প্রণবেশকে রুষা জিজ্ঞাসা করেছিল, আমার বুকের মধ্যে এইভাবে কি খোঁজেন? পৃথিবী। এই দুটি আমার 2 পৃথিবী। আমার যে আর কিছুই নেই রুষা। আমি হতভাগা মানুষ। ছোটবেলায় মা হারিয়েছি। সন্তান সুখ কি জিনিস তা জানতে পারিনি। শুধু এই দুটাই আমার পৃথিবী। দিশেহারা রুষা আর নিজেকে আটকাতে পারেনি। ছুটে গেছিল সেই নার্সিংহোমে। বুকে ব্যান্ডেজ বেঁধে বেডে শুয়ে থাকা অসহায় প্রণবেশকে দেখে বুকের ভেতরটা ছিঁড়ে খুঁড়ে গিয়েছিল রুষার। প্রণবেশের স্ত্রী তখন সেখানে উপস্থিত ছিলেন না, তবে স্যারের একজন ছাত্র ছিল, সে রুষারও পরিচিত। তার কাছেই রুষা শুনেছিল ঘটনাটা। 2 দিন আগে স্যার জ্বলন্ত মোমবাতি নিয়ে নিজের গোটা বুক পুড়িয়ে ফেলেছেন। বুক? হ্যাঁ, নিজে হাতে এইভাবে জ্বলন্ত মোমবাতিটা ধরে গোটা বুকে ছ্যাঁকা দিয়ে দিয়ে। কেন কেন? আর্তনাদের মতো প্রশ্নটা ঝাঁপিয়ে পড়েছিল রুষার মুখ থেকে। ছেলেটা মুখে কোনো উত্তর না দিলেও এমন ভাবে তাকিয়েছিল রুষার দিকে যে ওই তাকানোর মধ্যে স্পষ্ট উত্তরটা ছিল, তোমার জন্য।
কেনর উত্তর তুমিই জানো। টানা 12 দিন ভর্তি ছিলেন প্রণবেশ। প্রথম 2 দিন বাদ দিয়ে তারপর প্রতিদিন স্যারকে দেখতে গিয়েছিল রুষা। ও বুঝতে পারছিল ওর দিকে ধেয়ে আসা প্রতিটি দোষারোপের আঙুল, প্রতিটি ছিছি, প্রতিটি ধিক্কার, কিন্তু কোনো কিছুই ওকে আর স্পর্শ করছে না। অদ্ভুত একটা নিরাসক্তি ওকে স্রেফ ঢেকে ফেলেছে। হসপিটাল থেকে যেদিন প্রণবেশ ছাড়া পেলেন সেদিন ওর স্ত্রী এসেছিলেন নিতে। বেশ কয়েকজন স্টুডেন্টও ছিল। রুষা কাছে যেতে পারেনি, দূরে দাঁড়িয়েছিল। একবার চোখাচোখি হয়েছিল শুধু। সেই চোখে কি যে করুণ প্রার্থনা! নিজের মান সম্মান বোধ কবে যেন ঝাপসা হয়ে গিয়েছিল ওর। তাই স্যারের স্ত্রীর কাছে বা স্টুডেন্টদের কাছে গলা ধাক্কা খেতে পারে জেনেও পরদিনই রুষা গিয়েছিল প্রণবেশের বাড়িতে। না, স্যারের স্ত্রী কিছুই বলেননি, একটা ঠান্ডা চাহনি ছাড়া। মামুনিও কোনো কথা বলেনি। স্যারের কাছে গিয়ে প্রথম প্রশ্ন করেছিল রুষা, কেন করলেন? খুব দরকার ছিল এইভাবে আমাকে পোড়ানোর? পোড়ানোর? জানেন না, জানেন না আপনি? অসমাপ্ত কথা আর ব্যান্ডেজ বাঁধা বুকের দিকে তাকিয়ে থাকাটুকু দেখে 60 ছুঁতে যাওয়া মানুষটার 2 পুরুষ চোখ দিয়ে যে জলধারা গড়িয়ে নেমেছিল তার উষ্ণতা মাপার মতো এই সৌরজগতে কোনো থার্মোমিটার ছিল না। প্রথম দিকে একজন নার্স এসে নিয়মিত ড্রেসিং করে দিয়ে যেতেন। তারপর ক্ষত কিছুটা শুকোনোর পর স্যার নিজেই ক্লিনিকে ড্রেসিং করাতে যাবেন বললেন। আজ নিয়ে দ্বিতীয়বার ছিল ড্রেসিংয়ের। আগের দিনও রুষা নিয়ে গিয়েছিল, আজও। ক্লিনিক থেকে বেরিয়ে উবের বুক করে প্রণবেশ বলেছিলেন, আজ আমরা এখন বাড়ি ফিরছি না, তাহলে আমি একটা রুম বুক করেছি। তোমার সঙ্গে কিছুক্ষণ একা কাটাতে চাই। ইচ্ছেটা বুঝতে সময় নেয়নি রুষা। সেই জন্যই আজ রুষাকে বলেছিলেন, আজ আসার সময় তোমার আধার কার্ডটা সঙ্গে এনো, দরকার রয়েছে। আর কটা দিন যাক না, আপনি অসুস্থ। আমার জীবনই আমার অসুখ রুষা, আর একমাত্র তোমার স্পর্শই আমার ঔষধি। আজ আজ তুমি একটু আমার বুকে হাত রাখবে রুষা? আমার পোড়া বুকটা একটু হাত বুলিয়ে দেবে? আমার সব যন্ত্রণা তাহলে ঠিক হয়ে যাবে। আর কিছু না রুষা, একটু আমার বুকটার ওপর তোমার হাতখানা রাখবে? ওই অকৃত্রিম শিশু সুলভ সারল্যের অনুরোধকে পেরিয়ে যাওয়ার সাধ্য 25 বছর বয়সী রুষার ছিল না। সল্টলেকে যে ওয়ো কাপল ফ্রেন্ডলি রুমটা বুক করেছিলেন প্রণবেশ, তার সামনে এসে উবেরটা থামল। ড্রাইভার একবার তাকালো বিল্ডিংটার দিকে, হয়তো চেনে, এখানে কাপল নিয়ে আগেও এসেছে। পেমেন্ট করে প্রণবেশ গাড়ি থেকে নামলেন। ড্রাইভারটা আচমকাই নিজের সিট ছেড়ে বেরিয়ে এসে প্রণবেশের হাত ধরল। রুষা একটু অবাক হলো। আরও অবাক হলো প্রণবেশ কিছুই বললেন না ছেলেটিকে। মেন গেট খুলে বিল্ডিংয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে এলো ছেলেটি। 4 তলার ফ্ল্যাট, গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন। রুষা বাইরেই দাঁড়িয়েছিল। জীবনে প্রথম এই ওয়ো রুমে আসা। অস্বস্তি হচ্ছিল ওর।
অজানা কোনো সংস্কার ওকে আচমকাই বাধা দিচ্ছিল এমন একটি হোটেল রুমে এক পুরুষের সঙ্গে প্রবেশে। ছেলেটি গাড়ি স্টার্ট নিল, আচমকাই ডাকল, ম্যাডাম শুনুন। রুষা ইতস্তত করে এগিয়ে এসে সাবধানে বলল, বলুন, স্যারের কি হয়েছে? রুষা কোনো উত্তর দিল না। বুকে কিছু হয়েছে মনে হলো। আসলে স্যার আমাকে চিনতে পারেননি। আমি 2011-র ব্যাচ ছিলাম। অবশ্য না চিনে ভালোই হয়েছে। কিছু মনে করবেন না ম্যাডাম, তখন এমন বললাম বলে। আসলে পুলিশ দেখতে পেলে আপনাদেরই হ্যারাস করত। পিজি খুব ভালো মানুষ তো। ওকে অন্য কেউ কিছু বললে। হ্যাঁ, ধন্যবাদ। শব্দ দুটো বলার সময় রুষা টের পেল ওর অস্বস্তিটা আচমকা পুরনো মৃত বাকলের মতো শরীর থেকে খসে গিয়ে ওই ভালো মানুষটার বুকের লাল লাল শুকিয়ে আসা ক্ষতগুলোর ওপর ওর নিজের আঙুল রাখার জন্য তীব্র বাসনা রচনা করেছে। ওর বুকে প্রণবে স্পর্শ করলে যেমন ভাবে জেগে ওঠে ওর মাতৃত্ব, তেমনি কাঙাল আর হরষিত হয়ে উঠেছে ওর প্রতিটি আঙুল বাৎসল্য আর মাতৃত্বের আবেশে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আবার হাজির হব এরকমই মনোমুগ্ধকর কোনো গল্পের সাথে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।